স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। হরতালে গাড়ি পোড়ানো মামলায় বিচারিক আদালতে গিয়ে জামিন পাননি 18 দলীয় জোটের প্রথম সারির 33 জন নেতা। আদালতের আদেশে তাদের পাঠানো হয়েছে কারাগারে। বিরোধী দলের শীর্ষ পর্যায়ের এতজন নেতা একসাথে শেষ কবে কারাগারে ছিলেন তার উত্তর মেলা ভার। আর এই ঘটনাকে কেন্দ্র করে আবার রাজপথের আন্দোলন নিয়ম করেছে বিএনপির নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার সারা দেশে ডাকা হয়েছে সকাল সন্ধ্যা হরতাল। যথারীতি হরতালের আগের রাতে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় পোড়ানো হয়েছে গাড়ি। সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে। আদালতের প্রাঙ্গণ থেকে ছড়ানো রাজনীতির উত্তাপে এখন পড়ছে সারা দেশ। এই অবস্থা আজকের বাংলাদেশের কিছু প্রশ্নের উত্তর। কি বিবেচনায় জোট নেতাদের জামিন আবেদন গ্রহণ করেনি আদালত? আত্মসমর্পণের পর আদেশ পক্ষে না আসায় সহিংসতা কতটা যৌক্তিক? আইনি লড়াইয়ের পরিবর্তে কেন রাজপথকে বেছে নিচ্ছে বিরোধী দল? আদালতের উপর সরকারের প্রভাব বিস্তারের অভিযোগ কতটা বস্তুনিষ্ঠ? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত ও প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম AKBL স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv এই ঠিকানায়। লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জনাব খন্দকার মাহবুব হোসেন, আছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আছেন দৈনিক ইত্তেফাকের আইন বিচার ও নির্বাচন কমিশন বিষয়ক সম্পাদক জনাব সালেউদ্দিন। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো আমাদের চট্টগ্রাম প্রতিনিধি শাহনেওয়াজ রিটন, রাজশাহী প্রতিনিধি হাসান হাবিব অপু এবং খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদের সাথে। স্বাগত আপনাদেরও। আমি আইন প্রতিমন্ত্রী মহোদয়ের কাছেই প্রথম প্রশ্নটি নিয়ে আসি, যে গতকাল আপনি এক আলোচনায় বলেছিলেন যে বাটি চালান দিলেও 18 দলের সব দলের লোক পাওয়া যাবে না, তারা দুটি মামলাতেই কুপকাত হয়ে গেছে, সুতরাং আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। তাহলে এর মাধ্যমে কি আমরা বুঝতে পারি যে বিরোধী দলকে কুপকাত করতেই হরতালের মামলা দুটি করা হয়েছে? আপনার এই বক্তব্য থেকে এটি আসে যে দুটি মামলাতেই তারা কুপকাত হয়ে গেছে, আপনি বলেছেন, তাহলে কি কুপকাত করার জন্যই মামলাটি করা হয়েছে কিনা? আপনার যে প্রশ্নটা আপনি করছেন এই কথাটা সঠিক নয়। ওটা ছিল আমার রাজনৈতিক বক্তব্য। আচ্ছা, একটি আলোচনা সভায় আমি সেই বক্তব্য রেখেছিলাম। আজকে যে মামলা জামিন দেয়া হয়নি বিরোধী দলের নেতৃবৃন্দকে, এই মামলা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনও জামিন দেওয়া হয়নি। মামলাটিতে চার্জশিট হয়েছে। চার্জশিট হওয়ার পরে তারা সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে গিয়েছে জামিনের জন্য। সুপ্রিম কোর্টে তো জামিন দেওয়ার কথা না স্যার। আপিলের ডিভিশনে জামিন চাইতে গিয়েছেন, জামিন দেওয়ার কথা না, কেন জামিন চাইতে গিয়েছেন, তারা জামিন চেয়েছেন, জামিনের দরখাস্ত দিয়েছেন। আপিলের ডিভিশনের প্রত্যেকে হাজির হয়ে জামিন অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছেন। রেগুলার কোর্টে তাদেরকে যেতে বলা হয়েছে, জামিনের নির্দেশ তো দেয় নাই। জামিনের নির্দেশ তো প্রশ্ন আসে। আমি তো সেই কথা বলি না, আমি বলছি অন্তর্বর্তীকালীন জামিন তারা চেয়েছেন। অন্তর্বর্তীকালীন জামিন তো দুই জিনিস। অন্তর্বর্তীকালীন জামিন অর্থাৎ কি? এডিমটেরিম জামিনের অর্থ কি? এডিমটেরিম জামিনের অর্থ হচ্ছে অন্তর্বর্তীকালীন জামিন। অন্তর্বর্তীকালীন জামিন তারা চেয়েছেন। জামিন অন্তর্বর্তীকালীন জামিন তারা সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের হাইকোর্ট ডিভিশনে তারা অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছেন। আচ্ছা স্যার, আপনি কন্টিনিউ করেন। অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছেন, অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয় নাই। বলা হয়েছে যে কোর্টের মধ্যে এটি প্রপার কোর্ট, আমি সেই কথার উত্তরটা আমার শুনেন। জি, কি বলছি আমি? জি বল। দুটি মামলা ছিল তাদের বিরুদ্ধে। একটি মামলা দ্রুত বিচার আইনে, আরেকটি মামলা এক্সপ্লোসিভ অ্যাক্টে। এক্সপ্লোসিভ অ্যাক্টের মামলায় পরের দিন তাদের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে টিল সাবমিশন অফ চার্জশিট। এক্সপ্লোসিভের মামলায়, দ্রুত বিচার মামলায় সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন অন্তর্বর্তী জামিন দেন নাই, তাদেরকে সরাসরি জামিন না দিয়ে বলেছে নিম্ন আদালতে সারেন্ডার করতে। একটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন চার্জশিট সাবমিট হওয়ার পর্যন্ত, আরেকটি মামলায় আদালত অন্তর্বর্তীকালীন জামিন দেন নাই, সরাসরি নিম্ন আদালতে সারেন্ডার করতে বলেছেন। অর্থাৎ এই মামলায় আমরা এই কনক্লুশনে আসতে পারি যে অ্যাপিলেট ডিভিশন জামিন দেন নাই। ডেফিনেটলি এই কনক্লুশনে আসতে পারেন। কেন আসতে পারবেন না? হাইকোর্ট ডিভিশন তো জামিন দিতে পারতেন। একটি মামলা জামিন দিলেন, আরেকটা মামলা জামিন কেন দিলেন না? খালেদ, এটা বোধহয় অ্যাপিলেট ডিভিশনে যায় নাই। হাইকোর্ট ডিভিশনের কথা বলছি। হাইকোর্ট ডিভিশন একটু যদি আমি বলি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হাইকোর্ট ডিভিশন আগাম জামিনের বিষয়টি একসময় আমাদের সুপ্রিম কোর্ট অহরহ দিত। এবং এটা আমাদের বিচারপতি আমার কথাটা শেষ করে আগাম জামিন দুটি মামলার একটি মামলায় আগাম জামিন দিয়েছেন, আরেকটি মামলা আগাম জামিন দেন। জি, সত্য।
কিন্তু সত্য। সেটা অন্য ঘটনা। আমি সেটা হচ্ছে না, একটি শেষ করুন, মামলা শেষ করুন। চার্জশিট হয়ে যাওয়ার কারণে Yes, yes. আদালত বলেছেন এই কথাটাই যেহেতু বলছি। অ্যাপিলেট ডিভিশনের একটি রায় আছে, চার্জশিট যদি হয়ে যায় আগাম জামিন দেওয়া যাবে যাবে না, সেই কথাটা যদিও আমার আমরা কথা- অতীতে এ ধরনের ক্ষেত্রে চার্জশিট Yes, হওয়ার পর আগাম জামিন yes. দেওয়ার ঘটনা আমরা Yes. দেখেছি। জাহান আগাম ইমামকে আগাম জামিন দেওয়া আমি হয়েছে আমি 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 আইন প্রতিমন্ত্রী মহোদয়ের কথা শুনি, তারপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি, একটি মামলায় আগাম জামিন দেওয়া হয়েছে, আরেকটি মামলায় আগাম জামিন দেওয়া হয় নাই। অর্থাৎ হাইকোর্ট আগাম জামিন দিতে পারতেন, কিন্তু দেন নাই, যেহেতু এই মামলায় আগাম জামিন পাওয়ার তাদের কোনো সুযোগ ছিল না। নিম্ন আদালত যথার্থই নিম্ন আদালত আত্মসমর্পণ করতে বলেছেন এবং যথার্থভাবে নিম্ন আদালত তাদেরকে জামিন না দিয়ে। মাননীয় মন্ত্রী, আমার প্রশ্ন শুধু এটা, আগাম জামিন দেওয়ার সুযোগ ছিল না সেই বিষয়ের সাথে আমি একমত। এটাতে অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট আছে, বিচারপতি খায়রুল হকের আলাদা করে জাজমেন্ট আছে, কিন্তু আগাম জামিন দেওয়া যাবে না সঙ্গে জামিন দেওয়া যাবে না, কি এক কাতারে বিবেচনা করা যাবে? যেই মামলায় চার্জশিট হয়েছে, যেই মামলার চার্জশিট হয়েছে স্পেসিফিক তাদের বিরুদ্ধে এলিগেশনের চার্জশিট যখন সাবমিট হয়েছে, তখন সেই মামলায় জামিন দেওয়ার সুযোগ কোথায়? সুযোগ কোথায় জামিন দেওয়ার? আপনি বলছেন যে জামিন দেওয়ার সুযোগ নেই, কিন্তু আমি আমার কাছে মনে হয় যে আমি একটু খন্দকার মাহবুব হোসেন সাহেবের কাছে শুনি যে এই বিষয়ে আপনি কি বলবেন। চার্জশিটের পরে জামিন দেওয়ার সুযোগ কোথায়? না, আমাদের আইন প্রতিমন্ত্রী তো আইন প্রতিমন্ত্রী, আইনের বিষয় উনি আছেন। জামিন দেওয়া যাবে না এরকম কোনো বিধান বাংলাদেশের কোনো আইনে নাই। নাই, যে কোনো ব্যক্তি কি আদালত যদি সন্তুষ্ট হয় জামিন দিতে পারে। এখানে উনি বলেছেন যে আমরা হাইকোর্টে গিয়েছিলাম, অবশ্যই আমরা হাইকোর্টে গিয়েছিলাম আগাম জামিনের জন্য। আগাম জামিনের পরে যখন চার্জশিট হয়ে গেল, আগে তো আমরা অহরহ চার্জশিটের পরেও জামিন নিতাম, কিন্তু বিগত আমাদের খায়রুল হক সাহেব একটা জাজমেন্ট দিয়ে গেলেন যে চার্জশিটের পরে আগাম জামিন হবে না। সেই কারণেই হাইকোর্ট আমাদেরকে জামিন দিয়েই বলল, অর্থাৎ জামিন বলেন বা যেভাবেই বলুক, যে আপনারা 2 দিনের মধ্যে সারেন্ডার করেন এবং এর মধ্যে আপনাকে পুলিশ কোনো গ্রেপ্তার করবে না। এখন কথাটা হলো মামলাটা কি? মামলা হলো এই 34 জন বিএনপি শীর্ষস্থানীয় নেতা, আপনার বয়স হলো তাদের 78 বছর থেকে আরম্ভ করে তার কিছু 70 বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা 29 তারিখ হরতালের পরে রাত্র 9টার সময় প্রধানমন্ত্রীর বাড়ির সামনে 4-5টা মাইক্রোবাস নিয়ে তারা গিয়েছে আগুন জ্বালাতে এবং সেখানে তারা একটা আগুন জ্বালিয়েছে। এই হলো তাদের মামলা। কে লাগিয়েছে, কে করেছে তার কোনো হদিস নাই। কোন বাসে গেল, মাইক্রো বাসে গেল, তার কোনো হদিস নাই। এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা ছিল আমরা মনে করি। কিন্তু স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে বিষয়টিকে আইনি ভাবে মোকাবেলা না করে আপনারা কেন রাজনৈতিক ভাবে মোকাবেলা করলেন? আমরা রাজনৈতিক ভাবে যাই নাই, আমরা তো আইনি ভাবে যাচ্ছি। আমরা হরতাল ছাড়া আমাদের উপায় কি বলেন? যেখানে একটা বিরোধী দলে বাংলাদেশ আইনি ভাবে কেন মোকাবেলা করা গেল? আমরা বলেন আপনাকে, যেখানে একটা দেশে গণতান্ত্রিক দেশ, সেখানে আপনার দেশের যারা প্রধান বিরোধী দলের সমস্ত নেতাদেরকে অন্যায়ভাবে বেআইনিভাবে রাজনীতি করার মধ্যে তো এই জেল জরিমানা, সেই জন্যই আমরা প্রতিবাদ স্বরূপ আমাদের যেতে হয়েছে, আমাদের উপায় ছিল না। এবং আমরা না গেলে আমাদের কর্মীরাও বসে থাকতো না। আজকে দেখেন, আমরা কোর্টে থাকতে থাকতে যেখানে কোনো সিদ্ধান্ত ছিল না, 5টার আগে কোনো সিদ্ধান্ত, সারা বাংলাদেশে বিক্ষোভ হয়েছে। স্যার, এই বিক্ষোভ বা ভাঙচুর নিয়েও আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে এখন বেলা 3টার দিকে যখন 33 জন নেতাকে কারাগারে নেওয়ার উদ্দেশ্যে পুলিশে ভ্যানে তোলা হচ্ছিল, তখনই আদালত এলাকায় অলরেডি উত্তেজনা চলে গেছে এবং বিভিন্ন সারা, এটা কি আপনি খুব সমর্থন করেন? আমার সমর্থনের প্রশ্ন, এটা হবে এবং আর এর চেয়েও ভয়াবহ ব্যাপার বাংলার মাটিতে হবে। 16 কোটি মানুষকে তাদেরকে অত্যাচার, নির্যাতন, জুলুম এ হাত থেকে রক্ষা করার জন্য জনগণ স্বতঃস্ফূর্তভাবে, যে কথাটা আমি বারবার বলে এসেছি, গণবিস্ফোরণ হবে। আপনি চিন্তা করতে পারেন, 33 জন গণবিস্ফোরণ হবে, কিন্তু স্যার এটা তো আমরা বেশিরভাগ সময় এটা দেখতেছি যে এটা একটা দলের না, দলের না, 18টি দল। আপনি চিন্তা করে দেখেন তাদের ভিতরে অভিযোগটা কি। এবং এইটা হলো আপনার যে মামলাটা, তার ম্যাক্সিমাম সাজা হলো 5 বছর। তো সেই ক্ষেত্রে এতগুলো লোককে কোনো স্পেসিফিক ওভারডাক্ট নাই,
আপনার হাইকোর্টে আমরা সারেন্ডার করলাম, আমাদেরকে লোয়ার কোর্টে সারেন্ডার করতে বললো, আমাদের এতগুলো লোককে জেলে পাঠিয়ে দেবে। সে দেশে কোনো আইন আছে? আপনি কিসের বলেন যে আমাদের আইন তো স্যার সবার জন্য সমান হওয়ার কথা। নিশ্চয়ই আইন সমান না, সেই জন্যই তো আমাদের এসব করতে হয়েছে। আইন যদি সমান হতো, আইন যদি সর্বক্ষেত্রে প্রযোজ্য হতো, তাহলে তো আমাদের করতে হতো না, সাধারণ মানুষ মাঠে নামতো না। আমরা এই প্রসঙ্গটি আবার আইন প্রতিমন্ত্রীর কাছে শুনবো। আমরা একটু জনাব সালেউদ্দিনের কাছে শুনতে চাইছিলাম যে এই পুরো প্রসিডিংসটা 29শে এপ্রিলের এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত এই পুরো প্রসিডিংসটা সম্পর্কে আমাদেরকে একটু ব্রিফলি যদি আইনের ব্যাপারটা একটু বলেন। ধন্যবাদ খালেদ। যে কথাটা প্রথমে উঠেছিল, বিএনপি নেতারা যখন জামিন চাইতে গেলেন তখন কিন্তু মামলার চার্জশিট হয় নাই, সেই জন্য প্রথম আদালত কিন্তু তাদেরকে জামিন দিলেন। একটা মামলায় তাদেরকে জামিন হয়ে গেল, দুইজন বিচারক দ্বিমত করলেও এক মামলায় জামিন হয়ে গেল। আর এক মামলায় যখন জামিন দিলেন, একজন বিচারপতি যখন দ্বিমত পোষণ করলেন, তখন তৃতীয় বেঞ্চে গেলেন। তৃতীয় বেঞ্চের বিচারক বললেন যেহেতু চার্জশিট হয়ে গেছে, অ্যাপিলেট ডিভিশনের জাকারিয়া পিন্টুর মামলায় অ্যাপিলেট ডিভিশন নিষেধ করে দিয়েছে যে চার্জশিট হইলে কোনো জামিন হবে না। যদিও বাংলাদেশে এই ধরনের ঘটনার বহু নজির আছে, কিন্তু এবং অ্যাপিলেট ডিভিশনও চার্জশিট হওয়ার পরে জামিন দেওয়ার ঘটনাও অ্যাপিলেট ডিভিশনও অনুমোদন করেছে, কিন্তু বিচারপতি খায়রুল হক সাহেব কিছু গাইডলাইন দিয়ে এটা বন্ধ করে দিলেন। ফলে হাইকোর্টের হাত পা বাধা হয়ে গেছে। হাইকোর্টে এই জাজমেন্টটাকে, অ্যাপিলেট ডিভিশনের এই জাজমেন্টটাকে ইগনোর করতে পারে না। সেই জন্য হাইকোর্ট বলল আমরা কিছু করতে পারবো না, আমরা আপনাদেরকে 2 দিন সময় দিলাম, আপনারা এখন নিম্ন আদালতে আত্মসমর্পণ করে। আজকে যারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করলেন, আমি আজকে টিভিতে আমাদের মহানগর পিপি অ্যাডভোকেট আবু আবদুল্লাহর বক্তব্য শুনেছি। তিনি বলেছেন এটি অজামিনযোগ্য মামলা। আমার কাছে কাগজ আছে, দ্রুত বিচার আইনটি আপনাকে আমি বলতে পারি, এটি সম্পূর্ণভাবে জামিনযোগ্য মামলা। এই আইনের 13 ধারায় কিভাবে জামিন দেবে সেটি বর্ণনা দেওয়া আছে। বলা আছে যে সরকার পক্ষে যুক্তিসঙ্গত শুনানির মাধ্যমে ম্যাজিস্ট্রেট যদি ন্যায়সঙ্গত কারণ থাকে তাহলে জামিন দেবে। ন্যায়সঙ্গত কারণ ম্যাজিস্ট্রেট পায় নাই। এখন আপনি বলি ম্যাজিস্ট্রেট অন্যায় করেছেন, সেটাও আমি আপনাকে বলি। আজকে আপনি দেখেন যে আপনি বলতে পারেন যে ম্যাজিস্ট্রেটের এই অধিকার জামিন দেওয়াটা কিন্তু কোনো আইনের মধ্যে কোনো আইন দিয়ে কোনো কিন্তু এটা কোনো বিধিনিষেধ নিষেধ দেওয়া নাই। জামিন দেওয়াটা সম্পূর্ণ ম্যাজিস্ট্রেটের এখতিয়ার। আজকে প্রশ্ন উঠেছে দেশব্যাপী যে আজকে বিচার বিভাগ স্বাধীন নয়, এটা প্রবলভাবে এই প্রশ্ন উঠেছে। এই প্রশ্ন শুধু আমার না, এই প্রশ্ন না, আমরা মূল কথায় ফিরে আসছি। আমি এটাই বলছি যে আজকে আমরা দেখব যে আদালতে যেসব জামিনের মামলা যেভাবে নিষ্পত্তি হয় সেটি সেভাবে নিষ্পত্তি হয় না। আপনি দেখেন, আপনি ম্যাজিস্ট্রেট যদি জামিনের আবেদন নাকচ করতে হয় অথবা জামিন দিতে হয়, তার যুক্তিসঙ্গত কারণ তাকে দেখাতে হয়। তিনি কোন কারণে জামিনটা নাকচ করলেন, আইনজীবীরা অনেকগুলো যুক্তি উপস্থাপন করলো। তিনি একটা আদেশ দিয়ে বললেন না যে আমি এই নাকচ করলাম। এটা খুবই ভ্যালিড পয়েন্ট। 2, আপনাকে বলি যে জামিন কোন কোন কারণে পায়। ম্যাজিস্ট্রেটরা অতীতে যেসব মামলায় শত মামলায় জামিন দেন, জামিন দেওয়ার হচ্ছে যদি আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি না থাকে। এই মামলায় 33 জন আসামির বিরুদ্ধে কারো বিরুদ্ধেই সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আপনাকে আমি দেখাতে পারবো। 1, 2, আমাদের দেশে যদি অসুস্থ লোক হয়, বয়োবৃদ্ধ লোক হয়, আপনি যে খন্দকার মাহবুব হোসেন সাহেব বলেছেন যে MK আনোয়ার সাহেব, ওনার বয়স হচ্ছে 78 বছর। আপনি দেখেন জননিরাপত্তা আইন মামলা আপনি কভার করেছেন, আপনি একজন মেধাবী আইন বিষয়ক রিপোর্টার ছিলেন। জননিরাপত্তা আইনেও কিন্তু আসামিরা জামিন পেয়েছে। আজকে এই জামিন না দেওয়ার ফলশ্রুতি কি হলো আমি নিন্দা জানাই, আপনিও উদ্বেগ প্রকাশ করেছেন। আজকে সারা দেশে একটি গাড়ি অগ্নিসংযোগের ঘটনার জন্য আজকে 50টা গাড়ি ভাঙচুর হয়েছে সারা দেশে। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। আমরা একটু আইন প্রতিমন্ত্রীর কাছে একটু আসি যে জামিন না দেওয়ার কি কারণ এখানে দেখানো হয়েছে। শুধু ওই লতে যে কারণটা অ্যাড করা আছে সেটা বাদে, যেটা অজামিনযোগ্য, এরকম একটা শব্দ আছে, এটা বাদে। আমি একটি জিনিস আপনাদের কাছে পরিষ্কার করতে চাই। স্যার এখানে আছেন আমাদের অত্যন্ত সিনিয়র, কিন্তু ভুল এরকম একটা শব্দ আছে, এটা বাদে। আমি একটি জিনিস আপনাদের কাছে পরিষ্কার করতে চাই। স্যার এখানে আছেন আমাদের অত্যন্ত সিনিয়র, কিন্তু ভুল ব্যাখ্যা দিলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। জামিন দেওয়ার অধিকারটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের বা জজ সাহেবের ইনহেরিয়েন্ট পাওয়ার, জামিন দেওয়ার অধিকার তার আছে। এই মামলা কেন 302 এর মামলা, হত্যা মামলা বলেন,
অস্ত্র মামলা বলেন, যে কোনো মামলায় জামিন দেওয়ার অধিকার এটা ম্যাজিস্ট্রেটের ইনহেরিয়েন্ট পাওয়ার। জামিন দিতে পারেন, হত্যা মামলায় জামিন দিতে পারেন, অস্ত্র মামলায় জামিন দিতে পারেন, বোমাবাজি মামলায় জামিন দিতে পারেন। জামিন দেওয়ার অধিকার এটা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এই আসামিটাকে জামিন দেওয়া যায়, এই আসামির জামিন দেওয়ার জি, ব্যাপারে বক্তব্য কোনো বাধা পরিষ্কার। নাই, পরিষ্কার। এটা ম্যাজিস্ট্রেটের ইনহেরিয়েন্ট পাওয়ার। জি। কাজে যে আইনটা দেখাচ্ছেন উনি যে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে এটা জামিনযোগ্য, এই সমস্ত বিভ্রান্ত করার কোনো অবকাশ নেই। না, উনি তো এটাই বললেন না যে না, জামিন আমি দিতে বললাম তো পারতেন। জামিন ম্যাজিস্ট্রেট যে কোনো মামলায় ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারেন, জজ সাহেব জামিন দিতে পারেন, এটা জি। তার ইনহেরিয়েন্ট পাওয়ার। জি, এটা যত বড় সেকশনই হোক না কেন, জি মৃত্যুদণ্ড পাওয়া পাওয়ার সেকশনও যদি হয় সেটাও জজ সাহেব জামিন দিতে পারেন, যদি জজ সাহেব মনে করেন যে এটা জামিন দেওয়া যায়। না, কিন্তু অযোগ্য আমি যে জামিন কথাটা অযোগ্য বলছি, মামলায় যদি ব্যাখ্যা- জামিন দেন ব্যাখ্যা- আর যুক্তিসঙ্গত কারণ না থাকলে উচ্চ আদালত ওই এখানে আদালতে কোথায় আছে, পারে। আপনি কোথায় আছে লেখা আছে যে এটা জামিনযোগ্য অপরাধ? এই যে আপনি আমাকে এটা দেখান, আমি তারপর বলছি আপনার সাথে আমি কথা বলবো। এটি আপনি আমাকে প্রথম দেখান যে আমি- কোথায় লেখা আছে এটা আমি আপনাকে জামিনযোগ্য। আপনাকে 13 ধারাটা তাহলে পড়ে why শোনাই। আপনি দেখান, আপনি দেখান। 13 ধারাটা দেখান, পড়ে শোনাই। দেখান। এখানে শোনান, কোথাও বলেন না কোথায় এটা লেখা আছে এটা অজামিনযোগ্য। জামিনযোগ্য? এটা কোথায় লেখা- এখানে জামিনযোগ্য কোথাও কোথায় বলেন না লেখা এটা আছে? না, আমি একটা জিনিস ব্যাখ্যা বলি, করলে আমি একটা জিনিস বলি। না, উনি What is this? জি একটু What is this? পরে এই সালাউদ্দিন সমস্ত সাহেব অপব্যাখ্যা বোধহয় করবেন একটু- কেন? না, না, কোথায় অপব্যাখ্যা লেখা আছে? না। কোথায় লেখা আছে জামিনযোগ্য? আমি তো বলি না আচ্ছা, যেটা আচ্ছা, আমি খন্দকার বলি না মাহমুদ যেটা বলছেন। জামিনযোগ্য। তাহলে কেন আপনি বলেন? আমি মামলা বলছি যে তো- আমি মহানগর বলছি পিপি যে বলেছেন জামিন অজামিনযোগ্য। জামিন ম্যাজিস্ট্রেট বা জজ সাহেব জামিন দিতে পারেন 302 এর মামলায়, হত্যা না, মামলায় জামিন ঠিকই দিতে পারেন। আছে, উনি যেটা বলেছেন সেই- ঠিকই আপনি- বলেছেন। কেন- আমি কখনো আমি বলি বলি না, খন্দকার- আপনি কিন্তু ভুল খন্দকার ব্যাখ্যা মাহমুদ করছেন। আপনি কেন ভুল আমি ব্যাখ্যা কখনো বলি না এটা Why? জামিনযোগ্য। না। আমি বলেছি মহানগর পিপি বলেছেন আমি অজামিনযোগ্য। যেই কথা আমি যেই সেটার কথা বলছি যে আমি সেই আইনে আমি বলা আছে স্পেসিফিক কিভাবে জামিন দিবে। আমি স্পেসিফিক ব্যাখ্যা করছি না, যে অনেক কথাটা মামলায় বলছি। শুনেন স্যার, আপনি মুরব্বী মানুষ, আমি বলছি যে জামিন একজন জজ সাহেবের জামিন দেওয়ার এটা তার ইনহেরেন্ট পাওয়ার। জি, যত কঠিন মামলাই হোক, যত সাজা যত বেশি হোক, 5 বছর সাজা হোক আর মৃত্যুদণ্ডের সাজা হোক, জজ সাহেব ইচ্ছে করলে জামিন দিতে পারেন, এটা তার ইনহেরেন্ট। এটা পরিষ্কার স্যার। এটা পরিষ্কার। তা আপনি ভুল ব্যাখ্যা করছেন কেন? আমি একবারও ভুল ব্যাখ্যা করি আচ্ছা, ঠিক আছে, দেখেন, এই পয়েন্টে তো- পরিষ্কার, এই পয়েন্টে এটা পরিষ্কার, এই পয়েন্টে এখন পরিষ্কার কথা যে হচ্ছে ম্যাজিস্ট্রেট যে- জামিন দিতে পারেন। আচ্ছা, এখন এখন আসি আমরা ম্যাজিস্ট্রেট কেন জামিন সেকেন্ড দিবেন আমি না? কথা কেন কথা বলছি, জি, আমি সেকেন্ড কথাটা আমি বলছি। জি, জি, ভুল ব্যাখ্যা করা ঠিক না। জি, সুনির্দিষ্ট অভিযোগ একটা কথা আছে। সুনির্দিষ্ট অভিযোগ তখন পর্যন্তই হবে, সুনির্দিষ্ট অভিযোগের বিষয়টা বিবেচনা হবে যতক্ষণ পর্যন্ত এটা এজাহার থাকবে, চার্জশিট যখন হবে না। চার্জশিটের আগ পর্যন্ত জজ সাহেব বিচার করবেন যে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আছে কিনা। যখন মামলার অভিযোগপত্র দাখিল হয়ে যাবে তখন প্রাথমিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই চার্জশিটটা দাখিল হয়েছে। প্রাথমিকভাবে এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার কারণেই চার্জশিট দাখিল হয়েছে। এখানে তার কোনো কিছু অন্য কিছু বলার অবকাশ নেই। না, কথা হলো- এইখানে স্যার, এখানে ম্যাজিস্ট্রেটের কাছে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয় তো চার্জশিট দাখিল হয়েছে নাকি, এটা তো সত্য। এখন চূড়ান্ত যখন প্রমাণিত হবে তখন তার সাজা হবে। চূড়ান্ত যদি প্রমাণ করতে না পারি তখন সে আসামিটা খালাস পাবে। কিন্তু প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়েছে। না, এখানে কথা হলো জি, যে স্যার। আপনার চার্জশিট তো সবকিছুই হয়, স্যার, ঠিক আছে। চার্জশিট হলে যে জামিন দিতে পারে না, আমি সেই কথা বলি নাই। মামলার গুরুত্ব চার্জশিট- অনুযায়ী তো বিচার করতে হবে। চার্জশিট করবে, দিলেও জামিন দিতে পারে, দিতে হ্যাঁ, পারবে না মামলার কেন? আমি বলি নাই যে গুরুত্বটা জামিন কি? দিতে পারবে এখানে না। যে আমি আপনি- সেই কথাটা বলি নাই কিন্তু স্যার, না, আমি বলছি- আমি বলছি যে সুনির্দিষ্ট অভিযোগ আসবে তখনই, এখানে যখন এটা চার্জশিট অভিযোগপত্র দিলেই দাখিলের যে আগ পর্যন্ত। জামিন দেওয়া যাবে আমি এই না। কথা বলি নাই। হ্যাঁ, চার্জশিট এরকম দেওয়া কিন্তু আইনের কোনো বিধান আমি নাই। আপনাকে বলি স্যার, রায় আগ মুহূর্ত পর্যন্ত, রায় ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত জজ সাহেব জামিন দিতে পারেন। ঠিক আছে, এবং কিন্তু আমি তো মনে করি নাই। আইন প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, জামিনের যে বিধান আইনে রাখা হয়েছে জি। তার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা একজন নিরপরাধ ব্যক্তিকেও যেন অকারণে, কারণ সাজাটা আমরা ফিরিয়ে দিতে পারবো না, সাজা ফিরে দিতে পারবেন। এবং জামিনের, স্যার আমিও কিছুদিন ম্যাজিস্ট্রেট ছিলাম, অল্প কিছুদিন মা, কিন্তু ম্যাজিস্ট্রেট ঠিক আছে, ছিলাম, ঠিক কিন্তু আছে। আমাকে শেখানো হয়েছে যে সাজাটা তো যেহেতু আমাকে ফিরিয়ে দিতে পারবো না, সেহেতু আমি যদি জামিন দিতে পারি এবং জানি যে একটা লোকের ঠিকানা আছে, এখন 33 জন এইরকম লেভেলের লোক যাদের পালায় যাওয়ার কোনো উপায় নাই, তার আমি জামিন কেন দিব না? আইনের শাসনের কথা যদি আপনি বলেন, টেকনিক্যাল সবকিছু বাদ দিয়ে। খালেদ, আমি আপনাকে বলি, আমি কেন জামিন দেব? আমি আমি একটা ভুল কথা ব্যাখ্যা বলি, দেবেন না, please। আমি একবারও ভুল আমার ব্যাখ্যা কথা দিচ্ছি শেষ না, করতে আপনি দেন। বরং না, আমার না। কথার অপব্যাখ্যা করছেন। আমি কোনো কখনো কথা- বলি না এটা অজামিনযোগ্য। ঠিক আছে, আমি সালাউদ্দিন বলছি সাহেব, জামিন দেওয়ার আমাকে একটু বিধান কি বলতে আইনে জি, জি, আছে? খন্দকার মাহমুদ হোসেন বলুন। আমাকে বলতে দেন, আইনমন্ত্রী সাহেব ঠিকই বলেছেন জি, যে জামিন দেওয়া যাবে না, তিনি বলেন না জামিন দেওয়া যাবে। তবে রায়ের আপনি আগেও যে জামিন কথাটা দেওয়া বলছেন যে জামিন না দেওয়ার কতগুলো কারণ থাকে, একটা কারণ হলো যে মামলা গুরুত্ব, আর একটা হলো মামলা পালিয়ে যাবে কিনা আসামি, আর একটা হলো যে আপনার যে ঘটনাটা ঘটছে সেটা সম্বন্ধে বিচার করতে, ও তারপরেও
ফাঁসি হতে পারে এরকম আসামিকেও কিন্তু জামিন দেওয়া হয় যদি সে অসুস্থ থাকে। হ্যাঁ। এখানে দেখেন সালাউদ্দিন আপনার খোকা সাহেব, তাকে বারডেম হাসপাতাল থেকে চিকিৎসাপত্র সহ আমরা এনে হাজির করলাম। হাই ডায়াবেটিস, তার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, সেই লোকটাকেও জামিন দেওয়া হলো না। তো এই যে জামিন দেওয়া হলো না, জামিন যখন দেওয়া যেতে পারে, আরেকটা কারণ কিন্তু বলেন নাই স্যার, আরেকটা কারণ বলেন কেন নাই স্যার। দেওয়া হলো না? তো সেইখানে যদি আমরা বলি যে রাজনৈতিক উদ্দেশ্যে এবং রাজনৈতিকভাবে প্রভাবান্বিত হয়ে এইটাকে ম্যাজিস্ট্রেট সাহেব উপর থেকে হয়তো বা কোনো রকম ওহিনা আজিল হওয়ার ফলে এই ঘটনাটা ঘটছে, নতুবা এই মামলায় জামিন না দেওয়ার কোনো কারণ নাই। যেহেতু একটা সাধারণ জ্ঞান, তাহলে স্যার আমরা কি এই কনক্লুশনে আসতে পারি যে বিচার আদালতের প্রতি আপনার আস্থা, আমি তো বহুবার বলেছি বিচার আদালতের প্রতি আপনার আস্থা নাই? না আস্থা না আস্থা অবশ্যই থাকবে, প্রকারভেদ আছে। আমি বহুবার বলেছি যে আমাদের বিচার ব্যবস্থা বর্তমানে দলীয়করণ করে সেটাকে মানুষের দিন দিন তার উপর আস্থা চলে যাচ্ছে। যেটুক ছিল আজকে 33 জন নেতাকে যে মামলার সর্বোচ্চ সাজা 5 বছর, যাদের পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, যারা বয়োবৃদ্ধ অসুস্থ, তাদেরকে জামিন না দেওয়ার ফলে মানুষের ভিতরে যতটুক শেষ আস্থাটুকু বোধহয় আজকে শেষ হয়ে গেল। আচ্ছা, এই বিষয়ে আমরা আরো কথা বলবো অতিথিদের সঙ্গে। এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা এ পর্যায়ে কথা বলছি আমাদের সারা দেশের চট্টগ্রাম, রাজশাহী এবং চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা প্রতিনিধির সঙ্গে। চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা 3 বিভাগীয় শহরের প্রতিনিধির কাছে একই প্রশ্ন যে 18 দলীয় জোটের শীর্ষ নেতাদের কারাগারে পাঠানোর বিষয়টিকে তা এই অঞ্চলের মানুষ কিভাবে দেখছে। প্রথমে চট্টগ্রামের শাহনেওয়াজ রিটনের কাছে জানতে চাইবো যে এই প্রতিক্রিয়া কি হয়েছে। খালিদ ভাই, আমি সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানানোর আগে চট্টগ্রাম শহরে আজকের অবস্থান একটু বলতে চাই। আজকে যখন 2টার পরে মোটামুটি খবরটা জানাজানি হলো যে 18 দলের শীর্ষ 33 নেতা জেলে গেছেন, তখন কিন্তু চট্টগ্রামে অনেকটা স্থবির হয়ে গিয়েছিল। বিশেষ করে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল। আমরা 3টার দিকে দেখেছি যে শহরে গাড়ি চলাচল অনেকটাই কমে গিয়েছে। আমার এক পরিচিত ছিল যিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামে আসছিলেন, তিনি 25 মিনিটে এখানে এসে পৌঁছেন। অর্থাৎ রাস্তাঘাট এতটাই ফাঁকা ছিল যেখানে অন্যান্য সময় 1-1.5 ঘন্টা সময় লাগতো, যানজট থাকতো। আজকে আসলে মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছিল এবং এই কারণে যে আসলে কি হতে যাচ্ছে এবং সামনে, এবং তারা ধরে নিয়েছিল আমাদের যেমন 4টার দিকে সবাই ফোন করা শুরু করেছিল যে আসলে হরতাল হচ্ছে কিনা কালকে, কিংবা কোথাও কিছু ঘটছে। মানুষের মধ্যে আসলে একটা আতঙ্ক ছিল এবং তারা গণমাধ্যমের কল্যাণে কিন্তু এই খবরটা মোটামুটি দুপুর থেকে অথবা সকাল থেকে কিন্তু তারা টেলিভিশনের মাধ্যমে অথবা নানা অনলাইন এজেন্সির মাধ্যমে তারা খবর রাখছিলেন। সে কারণে কিন্তু তাদের একটা প্রতিক্রিয়া ছিল। তো যে প্রতিক্রিয়ার কথা বললেন, সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া আসলে ওই অর্থে এরকম না, যেহেতু আদালতের বিষয় এবং তারা সবাই কিছুটা রাগডাক রেখেই বলছেন যে আসলে আদালতে যদি সুযোগ থাকতো তাদেরকে এরকম শীর্ষ নেতাদেরকে জামিন দেওয়া, তাহলে হয়তো জাতি আপনাকে ধন্যবাদ। আমি অপুর কাছে জানতে চাইবো যে আমাদের রাজশাহীর অবস্থাটা কি, রাজশাহীর লোকজন কি ভাবছে আজকের এই সিদ্ধান্ত এবং তার পরবর্তী প্রতিক্রিয়া সম্পর্কে। এই বিষয়ে আমি কয়েকজনের সাথে, বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলেছি। এর মধ্যে উল্লেখ করি রাজশাহী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জমশেদ আলী, তিনি বলেছেন যে আদালত সিদ্ধান্ত নেবে যে জামিন দেওয়া হবে কি হবে না। তবে আজকের মামলার ধরন দেখে এবং যে বিচার প্রার্থীদের অবস্থান দেখে আমাদের মনে হয়েছিল যে এটা জামিন পাওয়ার কথা। অন্যদিকে তিনি বলেছেন এটাও যে এই প্রেক্ষিতে যে হরতাল হয়েছে সেটা তাদের রাজনৈতিক কর্মসূচি, বাট এটা আদালতের উপর রাগ করে মানে এই যে হরতালের মতো কর্মসূচি দেওয়ার কোনো বিষয় নেই। রাজশাহী যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, তিনি দাবি করেছেন যে এই জামিন দেওয়াতে যা আছে এই মামলাটাকেই তারা ভিত্তিহীন বলে দাবি করেছে এবং এটিকে হয়রানিমূলক বলে দাবি করছে এবং সরকার এটিকে এই সুযোগটি নেওয়ার চেষ্টা করছে বলে তার দাবি। অপু, আপনাকে ধন্যবাদ। আমি সোহেল মাহমুদের কাছে জানতে চাইবো খুলনার অবস্থা। সোহেল।
হ্যাঁ, ধন্যবাদ খালেদ। খুলনাতে 18 দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আমি কথা বলেছিলাম এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছিল যে তারা প্রত্যাশা করেছিল যে আজকে এই মামলার মাধ্যমে তারা জামিন হবে, এরকম একটা প্রত্যাশা তাদের মধ্যে ছিল। কিন্তু সরকার এই বিচার বিভাগের উপর প্রভাব খাটিয়ে এই এতগুলো নেতাকর্মীকে জেলে পাঠিয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া আমরা খুলনার বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছিল যে আসলে এটি এমন একটি ধারার মামলা ছিল যেটি জামিন যোগ্য না, এরকম তারা মনে করছেন। এবং তারা যেটা বলছেন যে এদেরকে জামিন দিলে আসলে আবার নতুন করে একটা সহিংসতা ঘটতে পারে বলেই আদালত মনে করেছেন যে তাদের এই মুহূর্তে জামিন দেওয়া ঠিক হবে না, সেই জন্যই আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন। সোহেল মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আমি আইন প্রতিমন্ত্রী জনাব কামরুল ইসলামের কাছে আসব, তার আগে একটি প্রশ্ন আমাদের অনেক দর্শক করেছেন, আমি একটু সামারাইজ ভার্সনটা একটু বলি। যে গতকাল আপনি বলেছিলেন যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গণমিছিল করতে দেওয়া হয়নি, এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 12 মার্চ বিরোধী দলের সমাবেশ ঘিরেও ছিল নিরাপত্তা বলয়ের নামে দেশ ছিল অচল। তা আমাদের গোয়েন্দারা তো বেশ সক্রিয় দেখা যাচ্ছে, কিন্তু সাগর রুনি হত্যাকাণ্ড, সৌদি কূটনীতিবিদ হত্যা, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়ে আমাদের গোয়েন্দারা কোনো তথ্য আমাদেরকে দিতে পারছে না। কারণ দর্শকরা জানতে চাইছেন, এর আগে আপনি কিছু বিষয় বেশ সক্রিয় দেখা যাচ্ছে, কিন্তু সাগর রুনি হত্যাকাণ্ড, সৌদি কূটনীতিবিদ হত্যা, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়ে আমাদের গোয়েন্দারা কোনো তথ্য আমাদেরকে দিতে পারছে না। কারণ দর্শকরা জানতে চাইছেন, এর আগে আপনি কিছু বিষয় ক্লিয়ার করতে চাইছিলেন, যেটি সিনিয়র অ্যাডভোকেট জনাব খন্দকার মাহবুব হোসেন বলেছেন। আমাকে একটু যদি বাধা না দেন, কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না করেন, আমি কিছু কথা বলবো। যেই কথাগুলো উঠে এসেছে তাতে বোঝা যাচ্ছে যে মানুষ ভীত সন্ত্রস্ত, আতঙ্কিত, কিন্তু মানুষের মধ্যে কিন্তু কোনো মিশ্র প্রতিক্রিয়া, কোনো রকম একক প্রতিক্রিয়া যে এদের জামিন না দেওয়াতে মানুষ ক্ষুব্ধ, এরকম কোনো কিন্তু আমি তিনজনের, রাজশাহী প্রতিনিধি, খুলনা প্রতিনিধি, চট্টগ্রাম প্রতিনিধি, কোনো প্রতিনিধির কাছে কিন্তু এরকম আমি কথা শুনি নেই। মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, কিন্তু ভীতি আছে, আতঙ্ক আছে, এই আমি প্রতিক্রিয়া যা দেখলাম। কিন্তু মানুষ ক্ষুব্ধ না, এই ব্যাপারে ক্ষুব্ধ না, এবং অনেকেই বলেছেন যে আদালতের বিষয়, এটা আদালতের বিষয়। আমি যে কথাটা বলতে চাচ্ছি, দেখুন একটু যদি অতীতের দিকে যদি আমরা তাকাই, বারবার একটা কথা বলেন, স্যারও বলেন এবং বিএনপির নেতৃত্ব বলেন এবং আমাদের সাংবাদিকরাও বলেন, আদালতকে আমরা প্রভাব বিস্তার করছি আদালতে, এই কথাটা সবসময় সবাই বলার চেষ্টা করেন। আমি যদি 2001 থেকে 2006 পর্যন্ত দেখি, সাবের হোসেন চৌধুরী, তার বিরুদ্ধে চামচ চুরির মামলা বন্ধ হয়েছে সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে। মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, সামাদ, আব্দুল সামাদ, সাংবাদিক এনামুল হক, তাদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা। ডাক্তার মহিউদ্দিন খান আলমগীরকে যেভাবে নির্যাতন করেছে, যেভাবে বরফ ঢুকানো হয়েছে, এরকম নির্যাতন কারোর বিরুদ্ধে হয় নাই। শেখ ফজলুল করিম সেলিম বলেন, বাহাউদ্দিন নাসিম বলেন, এদের এই সমস্ত অনেক নাম আমি বলতে পারি, যেই কথাগুলো কাজগুলো 2001 থেকে 2006 পর্যন্ত হয়েছে। তখন আদালতকে যেভাবে প্রভাব বিস্তার করা হয়েছে আদালতে, এবং আদালত কাউকে জামিন দেওয়ার, এই বাটি চুরি, এই যে চামচ চুরির মামলায় কিন্তু আদালত তাদেরকে জামিন দেয় নাই। চামচ চুরির মামলা সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে, তিনি জামিন চুরি করেছেন, সেই মামলার পর্যন্ত জামিন দেয় নাই। আদালতকে তখন ন্যাক্কারজনকভাবে প্রভাবিত করা হয়েছে। এমনও মামলা দেখেছে, ফরমাইশি রায় দেখেছে, ফরমাইশি তদন্ত দেখেছে, এবং আদালতকে তখন আদালত তাকে একটা অঙ্গুলি হেনেল চন্দ্র, তখন আমরা 2001 থেকে 2006 পর্যন্ত দেখেছি। এখন তাদের ধারণা এখনো বুঝি আমরা সেই রকম ভাবে আদালত বুঝে চলছে, কিন্তু এখন কিন্তু আপনারা কিভাবে ঠিক করলেন? আদালত সেভাবে চলছে না। কিভাবে ঠিক করলেন? কিভাবে ঠিক করলেন মানে আদালতের অবস্থা ঠিক করলেন? আদালত বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন। না মানে কিভাবে এটা বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক। জানতে চাইছি কিভাবে করলেন, মানে একটা জায়গা যদি এরকম চামচ চুরি মামলা সাজানো দিচ্ছে না, এরকম ভাবে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক, এটা আপনি স্বীকার করেন না? স্বীকার করেন না? পৃথক মানে কি আলাদা? আমি বলছি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ এখন পৃথক। আলাদা আলাদা কাগজে কলমেও না। আরে রাখেন, কাগজে কলমে কেন? আইনের আলাদা আলাদা। জি, তখন নির্বাহী বিচার বিভাগ ছিল নির্বাহী বিভাগের অধীন। নিম্ন আদালত তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিল না, তখন ছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট, যার ফলশ্রুতিতে আদালতকে, নিম্ন আদালতকে বা সব আদালতকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করা যেত, যেটা 2001 থেকে 2006 পর্যন্ত ব্যবহার করা হয়েছে। এখন বিচার বিভাগ স্বাধীন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নট নির্বাহী ম্যাজিস্ট্রেট। কাজেই আদালতকে তারা যেভাবে প্রভাবিত করেছে, অতীতে যেভাবে আদালতকে প্রভাবিত করা হয়েছে, যেভাবে তদন্তকে প্রভাবিত করেছে, সেভাবে প্রভাবিত করার কোনো সুযোগ নাই, আমরা করছিও না। এরকম ভুরি ভুরি নজির আমি দিতে পারি যে আমরা কোন রকম প্রভাবিত করছি না। এই মামলার ক্ষেত্রে স্যার আপনি বলবেন, স্যার আপনি বলবেন, এই মামলার ক্ষেত্রে আপনারা বারবার বলছেন শীর্ষ নেতা, আইন সবার জন্য সমান, আইনের চোখে ধনাঢ্য ব্যক্তি,
আর একজন গরিব নিরীহ একেবারে যা অর্থ সহায় সম্বলহীন ব্যক্তি, আইনের চোখে সবাই সমান। আইনের চোখে রাজনৈতিক শীর্ষ নেতা বলেন, রাজনৈতিক একজন কর্মী বলেন, আইনের চোখে সবাই সমান। আইনের চোখে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। একজন শ্রমিককে যেই দৃষ্টিতে দেখবেন, আপনি যখন উদাহরণ দিচ্ছিলেন তখন সাবের হোসেন চৌধুরী সহ অন্য যারা কথা বলেছেন, সাধারণ 5 জন লোকের কথা কিন্তু বলেন নাই। সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে চুরি মামলা হতে পারে না? ও সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে চাবুক চুরির মামলা হবে, এটাই আপনি তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ককটেল মারবে? আমি ককটেল না, আমি আমার কথা তাহলে চাবুক চুরির সাথে আপনি এই ঘটনার সাথে এই যে এতগুলো মানুষ, 5 জন মানুষকে মারা হলো, 5 জন মানুষকে বাস পরিয়ে মারা হলো, এটার সাথে তুলনা করবেন? আইন সবার জন্য সমান বারবার বলছেন শীর্ষ নেতাদের। না না, আজকে একজন কর্মীকে যে অপরাধ করবে, বিচার করে ফাঁসি দিয়ে দেন, বিচার করে ফাঁসি দিয়ে দেন, কিন্তু যখন বিচার হওয়ার আগ পর্যন্ত ততটুকু জায়গা তো ওকে দিবেন। কি টাকা দেবো আপনাকে? আপনি বিচার হওয়ার আগে তো ওকে শাস্তি দিতে পারেন না। যদি উনি আইনে আপনি মামলার সিডি দেখেছেন? আপনি মামলার তদন্তে কি এসেছে তা দেখেছেন? তদন্তে আপনি মামলার আপনাকে আমি বলছি যে আপনি কি জানেন যে মামলার তদন্তে কি এসেছে, তাদের কতটুকু সম্পৃক্ততা এসেছে? না, আমি দেখিনি। তারা কি কি ঘটনা ঘটিয়েছে, তারা কিভাবে যোগাযোগ করেছে, যারা ককটেল মেরেছে তারা কিভাবে তাদের সাথে টেলিফোনে যোগাযোগ করেছে বা বিভিন্নভাবে যোগাযোগ করেছে, এবং এই যে ঘটনাগুলো ঘটেছে তার পিছনে এর নেপথ্যে কি কি ঘটনা ছিল সেগুলো আপনি জানেন? আপনি জানেন না। যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, যতক্ষণ পর্যন্ত আদালতে সাক্ষ্য প্রমাণ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে তারা কি ঘটনা ঘটেছেন। আমি জানি, আমি যতটুকু দেখেছি আমি জানি। আরো একটা কথা বলি, থ্যাংক ইউ। আপনি আরো একটা কথা বলি, এই মামলার সাক্ষী যতক্ষণ পর্যন্ত এই মামলার সাক্ষীদের তারা এভিডেন্স নষ্ট করে দিতে পারে, যারা আজকে তারা যদি জেলখানার বাইরে থাকে। একজন আসামিকে জামিন দেওয়ার শর্ত হচ্ছে কয়েকটা শর্ত থাকে। উনি যে কথাটা স্যার যে কথাটা বললেন, তার বয়স বিবেচনা করবেন, আসামি যদি পলাতক না হয় তাকে জামিন দেবেন, কিন্তু আসামি যদি তার এভিডেন্স যদি নষ্ট করার আসামি যদি এভিডেন্স নষ্ট করে দেওয়ার মতো আদালত যদি মনে করেন যে এভিডেন্স নষ্ট করতে পারেনি আসামি বাইরে থাকলে, তাইলেও তাকে জামিন দেন। না, আপনি বক্তব্য পরিষ্কার। বিভিন্ন কারণ থাকতে পারে তাকে জামিন দেন। এখানে কথা হলো ককটেলের মামলা না, আর শীর্ষ নেতা যে আমরা বলেছি, শীর্ষ নেতা অর্থাৎ এই লোকটার পক্ষে এই ধরনের অপরাধ করা সম্ভব কিনা। এখন 90 বছরের এক বৃদ্ধ যদি বলেন যে উনি এই অপরাধ করেছেন, কতগুলা ফিজিক্যাল ক্যাপাবিলিটি থাকে, সেগুলা মির্জা ফখরুল ইসলামের মতো লোক, এম কে আনোয়ারের মতো লোক তারা যাবেন। অবশ্যই ককটেল মারবেন না স্যার, আমরা হুকুম তো দিতে পারেন। এম কে আনোয়ার ককটেল মারবেন না, এটা আমি বলবো না কি স্যার, সেটা তো সাক্ষী প্রমাণ হবে। সেই ক্ষেত্রে আমার এখানে তো আমরা অ্যাকুইটাল চাচ্ছি না, খালাস তো চাচ্ছি না। আপনি যে কথাটা বললেন, জামিন দেওয়ার প্রধান কারণ হলো আসামি পালাবে কিনা, আসামির ভিতরে এমন কোনো গুরুতর অভিযোগ আছে কিনা। সেই ক্ষেত্রে এইখানে একটা লোক যেখানে কোনো স্পেসিফিক ওভারট্যাক নাই, আর রাত্র 9টার সময় এরা 5টা মাইক্রোবাস করে যাবেন একটা বাস পোড়াবার জন্য, আর সে বাসের কোনো হদিস নাই, মাইক্রোবাসের কোনো হদিস নাই, মামলা একটা হয়ে গেল। আইন প্রতিমন্ত্রী যেটা বলছিলেন যে উনাদের সম্পৃক্ততার মানে সুনির্দিষ্ট প্রমাণ না আছে পুলিশের কাছে, সুনির্দিষ্ট প্রমাণ যদি না থাকে তার অর্থাৎ সেই ক্ষেত্রে জামিন পাওয়া পেতে উনি পারে। বলছেন সুনির্দিষ্ট প্রমাণ আছে, প্রমাণ আছে, বিচারে দেখা যাবে। সুনির্দিষ্ট প্রমাণ আছে এই কথার উপর একটা লোককে জেলে রাখতে পারে। এবং ওই যে জামিনের উনারা যেহেতু অনেক প্রভাবান্বিত নেতা, উনারা বাইরে এসে ওই সাক্ষ্য প্রমাণ বাংলাদেশটাকে জেলে পাঠিয়ে দেন, তাহলে ঝামেলা আর ম্যাডাম খালেদা জিয়াকে রাখতে লাভ কি আছে? চিন্তা করেন, সবাইকেই পাঠাই দেন, প্রমাণিত করতে পারে। মামলা তো জামিন হয় না, জামিন বিবেচনা করার আগে কোর্টের সামনে তো স্যার একটা সিডিটা থাকবে, আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা বলছেন। আমরা প্রায় 1.5 ঘন্টা কেসটা আর্গুমেন্ট করলাম, সাবমিশন করলাম, অর্ডার হলো 2 লাইন, উভয় পক্ষ শুনিলাম, জামিনের আবেদন বাতিল, পিডব্লিউ ইস্যু করা, অর্থাৎ প্রোডাকশন জেলে পাঠিয়ে দেন, খতম। এটা হয় একটা সভ্য দেশে, একটা গণতান্ত্রিক দেশে। আর বিচার বিভাগের স্বাধীনতা কোথায়? স্বাধীনতা আছে, বিচার বিভাগ কাগজে কলমে একটা জাজমেন্ট হয়েছে। আজ পর্যন্ত আমার সময় আমি দেখেছি, বারবার চিৎকার করেছি আমি সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট থাকতে, যে বিচার বিভাগকে একটা পৃথক সচিবালয় দেওয়া হোক, তাদের যা দরকার সেটা তাদেরকে দেওয়া হোক। এখন কি হয়? এখনো কিন্তু আইন মন্ত্রণালয় থেকে সবকিছু করা হচ্ছে। এই যে তবু তো এখন এটা কাগজে কলমে হলো আলাদা হয়েছে। আপনারা এর মাঝখানে 98 সালের ডিসেম্বর মাসে সে রায় দেওয়ার পরে আপনারা পুরো একটা টার্ম ক্ষমতায় ছিলেন, সেই সময় এটা আলাদা করারও কোনো না, আমরা তো ক্ষমতা থাকার পরের কথা বলছি না। আমার কথা হলো যখন রায়টা দেওয়া হলো তারপর তো আমরা বারবার বলেছি
আমরা আইনজীবী হিসাবে বারবার বলেছি যে আপনারা এটা করেন, কিন্তু তা তো করা হয় না। এই ক্ষেত্রে বলেন যে জামিন, এই কেসে আমাদের আইনমন্ত্রী তো লয়ার ছিলেন, ক্রিমিনাল স্যার, সাইডে স্যার, প্র্যাকটিস স্যার, করতেন স্যার। আমার মতো, স্যার, বলেন না এই স্যার। কেসে আপনি যদি জামিন না পেতেন আপনার রিয়াকশনটা কি হতো বলেন? আমার রিয়াকশন হয়তো, আমার রিয়াকশন ঠিক আছে স্যার, এই কেসে এত ধারণা? শীর্ষ নেতা স্যার এইরকম শীর্ষ নেতারা এইরকম মামলায় জড়াবেন, মামলা আমাদের বিএনপি আমি যে কথা, এইরকম শীর্ষ নেতারা এইরকম অপরাধের সাথে সম্পৃক্ত হবেন বা এইরকম মামলার সাথে জড়াবেন, একজন রাজনীতিবিদ হিসেবে, একজন আইনজীবী হিসেবে, তা আমার জন্য অত্যন্ত লজ্জাকর। তাহলে আপনি কি আমি ডিজাস্ট বলি করে দিলেন? স্যার আমি বলি স্যার, না, না, আপনি কি আমি ছাড়া দিয়ে দিলেন? স্যার না, আমি স্যার এইরকম শীর্ষ নেতারা এইরকম বোমাবাজির সাথে, এইরকম সন্ত্রাসের সাথে, এইরকম বাস পোড়ানোর সাথে সম্পৃক্ত হবেন, আমরা বুঝতে পারছি যে আমি- আইন প্রতিমন্ত্রীর কাছে আমি নিজেও নিশ্চিত প্রমাণ আছে। লজ্জা আমরা বোধ করি। আমরা না, আমরা না, একটু তাহলে সালাউদ্দিনের কাছে শুনবো যে ওনার কাছে নিশ্চিত আমি লজ্জা প্রমাণ বোধ আছে করি, যে এটা স্যার। উনি বুঝতে খালেদ, আমি একটা কথা বলি যে আইনমন্ত্রী মহোদয়, আইন প্রতিমন্ত্রী মহোদয় একটু আগে বলেছেন যে এর আগে বিএনপি সরকারের আমলে বিরোধী দলের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে, সত্যি বলেছেন। তিনি এটি বুঝাতে যাচ্ছেন যে সবসময়ই বিরোধী দলের উপর নির্যাতন কে করে? সরকারি দল। Repeat আজকেও একই Don't অভিযোগটা, parallel একই অভিযোগটা করার হচ্ছে। অযোগ্য আপনাকে আমি একটা কথা বলি, এই মামলার ক্ষেত্রে, প্যারালাল এই করার মামলার চেষ্টা করবেন ক্ষেত্রে না, প্যারালাল দেখেন, করার চেষ্টা করবেন না। এই মামলায় সাধারণত, আপনি তো ম্যাজিস্ট্রেট ছিলেন, সাধারণত এক মামলার কোনো আসামিকে যদি ম্যাজিস্ট্রেট জামিন দেন, অন্য আসামিদের কিন্তু জামিন দেওয়ার অধিকার তৈরি হয়ে যায়। এই মামলায় একজন আসামিকে কিন্তু ম্যাজিস্ট্রেট জামিন দিয়েছেন, তার নাম তাকে হচ্ছে- জামিন- তার নাম হচ্ছে এটা ব্যারিস্টার আপনি- মাহবুবউদ্দিন এটা আপনি খোকন। ভুল বলছেন, এটা আমি আপনি ভুল বলছেন। আপনাকে না, বলি, same এইটা আপনি না, ভুল same, বলছেন। আমি আপনাকে No, বলি, no, জামিন আমি দেন একটু নাই। ভুল বলি No, নাই। no, no, আপনি this- বারবার ইয়ে করতেছেন, না না, আপনি না জেনে কথা বলছেন, আমি ভুল বলি নাই। না, না, জামিন ব্যারিস্টার ভুল মাহবুব- বলছেন। আমি ভুল বলি নাই, আপনি সেটাই আমার কথা আমি বলতে বলি দেন। অর্ডারটা, আমি বলি কি আমি order আমার কাছে দিয়েছে? অর্ডার আছে, তো আমি কাগজ বলেন পত্র কি নিয়ে বলছে? বলছি। দেখেন কি আপনি- order দিয়েছে, আপনি- দেখেন কি বলছে? আমি বলি, আপনি দেখেন, শুনুন। একই দেখেন মা- orderটা আপনি দেখেন। কথা আমাকে বলতে দেন। orderটা দেখেন না কি বলছে? আপনি তো আপনার আচ্ছা। কথা বলতে দিচ্ছেন না। আচ্ছা, ভুল ব্যাখ্যা আমি তো করেন কেন? এই মামলার রিপোর্টিং এর সঙ্গে যুক্ত ছিলাম, একই মামলা। আমি ভুল জানি। বলছেন। একই মামলায় ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন প্রথমে জামিন একা দেয় জামিন নাই। চাইলেন, তাকে জামিন দিল, আমি দিয়ে বলি বলল orderটা 20 বলি- তারিখ পর্যন্ত জামিন দিল, আমি orderটা 20 তারিখ বলি- পর্যন্ত। জি বলেন। অর্ডারটা বলি, জি, তো জামিন না দিলে উনি কি বাইরে আমি কিভাবে আসেন? আমি বলি, আপনি অর্ডারটা দেখেন। বলেন আপনি। Don't হ্যাঁ আপনি বলেন, অযথা জাতিকে আচ্ছা, বিভ্রান্ত বলেন করা। আপনি, আচ্ছা, বলেন আপনি বলেন। বলেন। জনাব মাহবুবউদ্দিন খোকন সাহেব যখন আদালতে হাজির হলেন, তখন রেকর্ড ছিল না, এটা একটা সিআর মিস হয়েছে রিজভী সাহেবের। রিজভী সাহেবের সিআর মিসে যেহেতু রেকর্ডটা চলে গেছে, একটা খণ্ডনথি তৈরি হয়ে গেছে, স্যারও জানেন। একটা খণ্ডনথি তৈরি হয়েছে এবং কোর্ট বলছেন যে আমাদের কাছে রেকর্ড না, একটা খণ্ডনথি তৈরি করে অর্ডারটা দিচ্ছেন। এই যেহেতু তিনি আত্মসমর্পণ করেছেন কোর্টকে, তখন জেলখানায় নিতে হবে আসামিকে, অথবা তাকে জামিন দিতে হবে, এছাড়া কোর্টের কিন্তু আর কোনো উপায় নাই। কিন্তু কোর্ট কি করবেন তখন? নথি নাই, মূল নথি ছাড়া তো মামলা বিবেচনা করতে পারছে না। তখন কিন্তু অভিযোগপত্র আসে নাই কোর্টের সামনে, কোর্টের সামনে কিছুই নাই। মানে টেকনিক্যাল কিছু কারণে তাকে তখন জামিন কোর্ট দিতে বলল, হয়েছে। জামিন দেন নাই, আমি বলি না কি অর্ডারটা দিয়েছে। জি। কোর্ট অর্ডারটা দিয়েছে, আসামি যেহেতু নথি নাই, আসামি পূর্ববৎ থাকিবে, 21 তারিখ নথি প্রাপ্তি সাপেক্ষে জামিন শুনানি হবে। আচ্ছা, আমরা একটু বিরতি নিচ্ছি, এরপরে এই হচ্ছে অর্ডারটা। বিস্তারিত শুনবো। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব সালেউদ্দিন সাহেবের কাছে জানতে চাইবো যে বিচার বিভাগ পৃথককরণ তার অবস্থা। তার আগে আমি আমাদের দর্শকদের একটি মতামত, একজন দর্শক আসিফ, তিনি একটি প্রশ্ন করেছেন আপনার কাছে যে ফাঁসির আসামি মাফ পেয়ে যায়, কেন বিএনপি লিডারদের জামিন হয় না, এরকম একটি প্রশ্ন করেছেন। এর জবাব আসলে আপনি দিয়েছেন, আমি শুধু এটি আপনাকে শোনানোর জন্যই আপনাকে বললাম। বিচার বিভাগ পৃথকের অবস্থা নিয়ে শুনবো। খালেদ, আপনি জানেন বিচারের একটা মর্মবাণী আছে যে বিচারককে শুধু বিচার করলেই হবে না, তিনি যে ন্যায় বিচার করেছেন সেটাকে প্রদর্শন করতে হবে। এটা হচ্ছে বিচারের মর্মবাণী। আজকে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে, আজকে না শুধু, এটা বিএনপি আমলেই ধারণা ছিল। আমি এটা মানে এই বলতে চাচ্ছি না যে বিএনপি আমলে বিচার বিভাগ স্বাধীন ছিল। মানুষের একটা ধারণা আছে, এই গণতান্ত্রিক শাসনের আমলে আমি বলবো যে বিচার বিভাগ এখনো নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে, বিচার বিভাগ স্বাধীন নয়। আর বর্তমান বিচার বিভাগ পৃথক হয়েছে, আপনি জানেন খালেদ, 5 বছর হলো বিচার বিভাগ কাগজে কলমে পৃথক হয়েছে এবং উচ্চ আদালত সম্পূর্ণভাবে পৃথক আছে।
কিন্তু নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়োগ বদলি পদোন্নতি এখনো আইন মন্ত্রণালয়ের হাতে। সেটি আইন, যেহেতু বিচার বিভাগের নিজস্ব কোনো সচিবালয় নাই, আইন মন্ত্রণালয় বিচার বিভাগে সেই সচিবালয়ের দায়িত্ব পালন করছে। আজকে আইন মন্ত্রণালয়ের হাতে মানে হচ্ছে সরকারের হাতে, সরকারের হাতে মানে আইন মন্ত্রণালয়ের হাতে মানে না আইনমন্ত্রী মহোদয় এবং আইন প্রতিমন্ত্রী মহোদয়ের হাতে। আজকে এটা আমার মুখের কথা না, আমাদের আইন প্রতিমন্ত্রী মহোদয় হয়তো আমাকে এইটাই করতেছেন, শুধু আমার মুখের কথা না, আমার কাছে কাগজ আছে। এই মামলার রায় প্রদানকারী বিচারপতি এবং বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মুস্তফা কামাল বলেছেন যে আমরা যে আদর্শ নিয়ে বিচার বিভাগ পৃথককরণের কাজ করেছিলাম, রায় দিয়েছিলাম, সেই আদর্শের বিচ্যুতি ঘটেছে। এখন বিচার বিভাগ সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ। আপনি আপনার বক্তব্য পরিষ্কার, আমরা একটু খন্দকার মাহবুব হোসেন পরিষ্কার না, এটা না, উত্তর দাও। আপনার উনার বক্তব্য পরিষ্কার। না, একটাই উত্তর দেই। জি। উনি যে কথাটা বলেছেন এটা ভুল বলেছেন। ভুল বলেছেন যে প্রধান বিচারপতির নির্দেশ ছাড়া আপনি একটা ম্যাজিস্ট্রেটও সরাতে পারেন না। বিচার বিভাগ সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া একজন জজ সাহেবকে, নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটকে পদায়ন করা যায় না, বদলি করা যায় না, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় না, কোনো কিছুই করা যায় না। 116 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ। আমরা কেবলমাত্র পোস্ট অফিসের দায়িত্ব পালন করি। এক্স্যাক্টলি, আমরা একটু খন্দকার মাহবুব হোসেনের কাছে শুনি যে এই বিষয়টি নিয়ে আপনি কিভাবে দেখছেন। বিচার বিভাগ দেখেন, সত্যি আলাদা হচ্ছে। বিচার বিভাগ স্বাধীন, কিন্তু বিচার বিভাগের হাত পা বেঁধে দিয়ে, যেমন আমাদের খায়রুল হক সাহেব একবার বলেছিলেন যে হাত পা বেঁধে দেওয়া হয়েছে। যেহেতু বিচার বিভাগে উনি যেটা বললেন সঠিকই বললেন যে ম্যাজিস্ট্রেটদের থেকে শুরু করে সব ব্যাপারে আইন মন্ত্রণালয় নির্দিষ্ট করে দেওয়ার পরে নামমাত্র চিফ জাস্টিস কাছে পাঠানো হয় এটাকে অনুমোদনের জন্য বা সম্মতি দেওয়ার জন্য। কিন্তু যেহেতু পৃথক সচিবালয় নাই এবং প্রধান বিচারপতির পক্ষে সম্ভব না সারা বাংলাদেশে যেখানে কয়েকশো কোর্ট আদালত রয়েছে এবং হাজারখানে ম্যাজিস্ট্রেট রয়েছে, তাদের সবার কিছু জানা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সম্ভব না। তিনি কি করেন, হা বা না। হা করলে তো ভালোই হলো, যে না বললে তাহলে সেটা এখনো ল হিস্ট্রিতে পড়ে থাকে, কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয় না। এইটা হলো বিচার বিভাগের স্বাধীনতা। আর নিয়োগের ব্যাপারও ঠিক একই অবস্থা। নিয়োগটা এখন প্রধান বিচারপতি সুপারিশ করেন এবং সুপারিশে যাদের নাম থাকে শেষ পর্যন্ত যায় একটা প্রেসিডেন্ট, মহামান্য প্রেসিডেন্টের কাছে। কার কাছে মাধ্যমে যেতে হবে? আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে কোনো ফাইল যাবে না প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া। প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া যাবে না। তা সেক্ষেত্রে স্বাধীনতা কোথায় রইল? এখন কাগজে কলমে স্বাধীন হয়েছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে তার কোনো প্রতিফলন আমাদের দেশে হয়নি। এবং আজকে যে ঘটনাটা ঘটেছে সে পিছনেও বদলি হওয়ার আতঙ্ক, আপনার সার্ভিস রেকর্ডে খারাপ লেখার আতঙ্ক, এছাড়া এই মামলায় আজকে জামিন না দিয়ে যেভাবে আমার মনে হয় সরকারকেও বেকায়দায় ফেলে দিয়েছে এই ভদ্রলোক। আমার কাছে মনে হয় আপনিও আপনার মানে যে বক্তব্য সেটা পরিষ্কার করেছেন আমাদের সামনে। আইন প্রতিমন্ত্রী জনাব কামরুল ইসলাম সাহেব তার বক্তব্য পরিষ্কার করেছেন। আমাদের সময় একেবারে আমি একটু বলি, জি, আজকে যে ঘটনাটা, এই ঘটনায় আমি 3টি বিভাগের আপনাদের প্রতিক্রিয়া দেখলাম, তাতে কিন্তু জনমনে কোনো ক্ষুব্ধ প্রতিক্রিয়া নেই, মিশ্র প্রতিক্রিয়া আছে। জনমনে কোনো প্রতিক্রিয়া নেই, জনমতে ভীতি আছে, জনমতে আতঙ্ক আছে, জনমনে কোনো প্রতিক্রিয়া, জনমনে প্রতিক্রিয়া দরকার নাই। আপনি খুশি এই রায়? এই রায় আমি খুশি। আইন তার নিজস্ব গতিতে চলেছে। জি, আইন তার নিজস্ব গতিতে চলছে। তারপর ব্যক্তিগত আমার প্রতিক্রিয়া বলবেন, আমি সবচেয়ে ব্যক্তিগত আইনজীবী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন সচেতন মানুষ হিসেবে আমার প্রতিক্রিয়া হচ্ছে যে বাংলাদেশে শীর্ষ রাজনৈতিকবিদরা এমনতর অপরাধ করতে পারে। আপনি আগে অপরাধের ফলাফলটি সম্পর্কে জেনে ফেলেছেন, সেটি আমাদের কাছে একটু কৌতূহলোদ্দীপক বিষয়। আজকের আলোচনা আসার জন্য আপনাকে জনাব খন্দকার মাহবুব হোসেন এবং জনাব সালাউদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।